নীল চিরকুট পর্ব 46। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। দূর আকাশে তারার মেলা, হেমন্তের আগমনী বার্তা বাতাসে। টিএসটির চা স্টলে বেঞ্চিতে বসে আছে অনন্ত, ছোঁয়া, নাদিম, নম্রতা। ঘড়িতে 8টা কি 9টা বাজে। নাদিম হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে বলল, তোরা সব ঝিমবাইরা বইসা আছিস কেন? বা ডট। তবু ভাবসাব দেইখা মনে হইতাছে আড্ডাই নয়, শোক সবাই বৈশা নীরবতা পালন করতেছিস। নম্রতা খুব ধীরে চায়ের কাপে চুমুক দিল, উদাস কণ্ঠে বলল, রঞ্জনা আর নীরুকে মিস করছি। একসাথে থাকার সময়গুলো কেমন ধুম করে কেটে গেল, তাই না? ভার্সিটির প্রথম দিন কেমন বাচ্চা ছিলাম সবাই। ক্লাস, ব্যাংক, হইচই, পানিশমেন্ট সব কিছুই ছিল কৈশোরের ছোঁয়া। আজ মনে হচ্ছে হুট করেই বড় হয়ে গেলাম সব। বড় হয়ে অনেক কিছুই হারিয়ে ফেলতে হয়, তাই না? কেউ উত্তর দিল না। সবাই নীরব বসে চায়ের কাপে চুমুক দিল। পাশে কোনো উচ্ছ্বাসিত বন্ধুমহল থেকে ভেসে এলো সিগারেটের সুর। চার বন্ধুর মনে খুব সন্তর্পণ ধাক্কা দিয়ে গেল সেই বিদ্রোহী পঙ্ক্তিক মালা। আজ থেকে কয়েক বছর আগে তারাও এমন উচ্ছ্বাসিত গানের পসরা সাজাতো, গলা ফাটিয়ে গান গাইতো, মাঝ রাস্তায় লাফালাফি, এক রিকশায় 6 জন উঠে হই হুল্লোড়। দিনগুলো কি তবে সত্যিই ফুরিয়ে গেল? খুব বেশি বড় হয়ে গেল তারা? হাজারো দায়িত্বের বেড়াজালে কৈশোরটা তবে ছাপিয়েই গেল? এই তো আর মাত্র 6 মাস বাকি। ভার্সিটির প্রাঙ্গণ ছেড়ে অজানাই ছড়িয়ে পড়বে সবাই, হারিয়ে যাবে সামনের স্রোতে। চারজনের মনই ভার হয়ে আসে অজান্তে। বেশ কিছুক্ষণ পর সিগারেটের সুর বদলায় গানের কথা। সেই গভীর নীরবতায় ফাটল ধরিয়ে নাদিমই কথা বলল প্রথম। হাই তুলতে তুলতে বলল, নমুদি ফিলোসফিস্ট, দর্শনের বইয়ের প্রেমে ঝাড়তে ঝাড়তে শেষমেশ দার্শনিক হইয়া গেলি নাকি মামা? অনন্ত বড় হইয়া আস্তে একটা বউ পাইয়া গেল, আর তুই এখনো বড় হইয়া ইকুয়াল টু হারানোর ফিলোসফি নিয়ে গাঞ্জা টানতাছিস। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। অবাক হয়ে বলল, গাঞ্জা টানছে মানে? গাঞ্জা টানে কিভাবে? ওটা তো একটা খাওয়ার জিনিস, তাই না? নাদিম মুখ কুঁচকে ছোঁয়ার দিকে তাকালো, ধমক দিয়ে বলল, গাঞ্জা অতি সুস্বাদু ফাস্টফুড, 1 নম্বরের বড়লোকি খাবার। তোর মতো ধনবাদ বড়লোকদের জন্য একদম খাপে খাপ। তোর বড়লোকের ম্যাকে বল তোকে যেন গাঞ্জার মধ্যে ডুবাইয়া মাইরা ফেলে আজাইরা। ছোঁয়া গরম চোখে তাকালো, শক্ত কণ্ঠে বলল, খবরদার মাম্মামকে ম্যা বলবি না। ট্রাই টু বি এ স্মার্ট গাই, খ্যাত একটা। নাদিম ফুঁসে উঠল, ছোঁয়াকে নকল করে বলল, ট্রাই টু বি এ স্মার্ট গাই, ট্রাই টু বি তোর মাথা। তুই হারামি, তোরে না কইছি আমার কথার মধ্যে বাম হাত ঢুকাবি না। শালা ইংরেজের বংশদূত, ফুট এইখান থেকে। তোর ম্যামের আঁচল ধরে স্মার্টনেস শিখগা, যা। ম্যা। ছোঁয়াকে ভেঙাতে বিশ্রী এক গালি দিল নাদিম। ছোঁয়া মুখ কুচকে ফেলল ঘৃণায়। ছি, কি অশ্লীল ভাষা! নাদিমের মধ্যে কোনো ভাবাবেগ নেই, দেখা গেল না। বেঞ্চের উপর রাখা গিটারটা কোলে টেনে নিয়ে বলল, অশ্লীলদের দেখেছিসটা কি? আমি তো কিছুই না। অনন্তর কাছে অশ্লীলতা কথন আছে। বিবাহিত মানুষের এই সম্পর্কের বরাবরই জ্ঞান বেশি। শুনতে চাস? অনন্ত ছোঁয়া দুজনেই দাঁত কটমট করে তাকালো। নম্রতা হেসে ফেলে বলল, অনন্তর বউ অনন্তকে পেয়ে সারা দুনিয়া ভুলে গিয়েছে। দিনে 10 বার ফোন দিলেও তাকে পাওয়া যায় না। মাইয়া করে কি সারাদিন? অশ্লীলতার কথন দিয়েই ভুলিয়ে দিয়েছিস নাকি তাকে? নাদিম গিটারের টুংটাং শব্দ তুলতে বলল, কানারে জিগাইতেছিস ধনরুর ঠিকানা? ও বাসায় থাকে নাকি আজকাল? সপ্তাহে 3 দিন তো আমার সাথেই হলেই পড়ে থাকে। বউয়ের খবর রাখে নাকি ও? বাক্যটা সম্পূর্ণ শেষ না করেই থেমে গেল নাদিম। গিটার থেকে হাত সরিয়ে অনন্তর দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, অনন্ত, নীরুর সাথে তোর সব ঠিকঠাক আছে তো? না ঠিক তো আছে না? তুই বাড়িতে বউ রেখে আমার সাথে পড়ে থাকিস, ব্যাপার কি? তুই কি নীরুকে অ্যাভয়েড করছিস? শেষ কথাটা চোখে মুখে বিস্ময় ফুটে উঠল নাদিমের। নম্রতা ছোঁয়া ভ্রু কুঁচকে উত্তরের অপেক্ষা করতে লাগলো। অন্তর বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল,
তাকে অ্যাভয়েড করার সাহস আছে নাকি আমার? তোদের নিরূপ যে আমায় কোনোদিনই সহ্য করতে পারে না সে তো জানা কথা। বাধ্য হয়ে বিয়ে করেছে, আমিও অনেকটা বাধ্য হয়েই করেছি। তাই এই বাধ্যতার চাপ কমাতেই খানিকটা দূরত্ব বজায় রেখে চলি। তেমন কিছুই না। কেউ উত্তর দিল না। তিনজোড়া চোখ ড্যাব ড্যাব করে চেয়ে রইল খানিকটা। অনন্ত অস্বস্তি নিয়ে বন্ধুদের দিকে তাকালো, বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? নম্রতা হতাশ হয়ে বলল, পুরোটাই সমস্যা। তোরা দুইজন যে চুপি চুপি বাংলা সিনেমা করছিস তা তো খুনাক্ষরেও টের পাইনি। দোস্ত, বিয়ের প্রায় 1 মাস হতে চললো, এখনো তোদের ইগোর লড়াই চলছে? মাই গড। অনন্ত প্রসঙ্গ পাল্টে বলল, একটা টিউশনি দিয়ে বউ চালানো যাচ্ছে না। আব্বা বাড়িতে কোল্ড ওয়ার জারি করেছে। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে আমার বউয়ের খাওয়া পড়ার জন্য 1 পাই খরচ তিনি করবেন না, ইভেন আমার জন্যও না। অল ফাইল ইজ ক্লোজ। নাদিমের হেসে বলল, তোর বাপ তো হেভি মাল দোস্ত, এখনো ক্ষেপে আছে। কথাটা বলে অনন্তর পিঠ চাপড়ে দিয়ে আবারও বলল, একলার রাগ থাকে নাকি? এই 2 দিনের রাগ পড়ে যাবে, চাপ নিস না। অনন্ত মুখভঙ্গি গম্ভীর করে বলল, আব্বার রাগ পড়া নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আমার যোগ্যতা প্রমাণ করা নিয়ে। পরের মাস থেকে সংসারের কিছুটা খরচ আমার কাঁধে না নিলে চলছেই না। আব্বাকে দেখতে হবে, আমার বউ তার ঘাড়ে বসে খাচ্ছে না। অনন্তর কথায় দীর্ঘশ্বাস ফেলে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল নম্রতা নাদিম। ফুস করে নিঃশ্বাস ফেলে অনন্তর পিঠ চাপড়ে উদ্বেগহীন কণ্ঠে আশ্বাস দিল নাদিম, ধুর, এইডা টেনশনের কিছু হইল নাকি? চাপ নিস না, হইয়া যাইব, আমরা আছি না। অনন্ত হতাশ চোখে বন্ধুর দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই প্রশ্ন করলো, তুই না কিছুদিন আগে গাজীপুর গিয়েছিলি? গাজীপুর তোর কোনো আত্মীয় স্বজন আছে বলে তো জানতাম না। কে থাকে ওখানে? নাদিমের মুখভঙ্গি গম্ভীর হয়ে এলো। পর মুহূর্তেই ঠাট্টার কণ্ঠে বলল, তোর বউ। অনন্ত বিরক্ত চোখে তাকাতেই প্রসঙ্গ পাল্টিয়ে বললেন, ধুর, তেমন কিছুই না, এইসব ছাইরা বাড়িতে যাইয়া বউ সামলা। আজ আমার সাথে থাকার কথা চিন্তাও করবি না। 9:30টার দিকে আড্ডা ভেঙে যাওয়ায় বাড়ির দিকে যে যার রওনা দিল। নাদিম 1000টা গালি আর 2-4টা কিল ঘুষি দিয়ে একরকম জোর করে অনন্তকে বাড়ির পথে ফেরত পাঠালো। 3 বন্ধু 3 রাস্তায় আলাদা হতেই নাদিম হঠাৎ উপলব্ধি করল তাদের শক্তপোক্ত বন্ধুমহল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাণ। প্রথমে রঞ্জন, তারপর নীরা, তারপর কে? অনন্ত নম্রতার ছোঁয়া নাকি নাদিম নিজেই? নাদিম দীর্ঘশ্বাস ফেলল। শহরটা বড় বিষাক্ত লাগে আজকাল। শহর জুড়ে নিশুতি রাতের ঝাপসা মেলতেই আকাশে ক্ষুদ্র মেঘের আনাগোনা দেখা গেল। বাতাসে ভর করল শীতল স্পর্শ। গাছের পাতায় পাতায় তীব্র আন্দোলন শুরু হতেই রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিল নীরা। উদ্বিগ্ন চোখে আকাশটা একবার দেখে নিয়ে কড়াইয়ের খুন্তি নাড়তে ব্যস্ত হলো। জাহানারা চা বানিয়েছিলেন। চুলোর আঁচটা খানিক কমিয়ে দিয়ে নীরার দিকে তাকালেন, কপাল কুঁচকে বললেন, ঝড় আসবে নাকি? নীরা মৃদু কণ্ঠে বলল, মনে হয় ঠান্ডা হাওয়া হচ্ছে। অনন্ত কখন ফিরবে? কথা হয়েছে ওর সাথে? নীরা মুহূর্তেই মাথা নিচু করে ফেলল। কড়াইয়ের অতিমাত্রায় ব্যস্ততা দেখিয়ে ছোট্ট করে বলল, জি না মা। জাহানারার বিরক্ত চোখে তাকালেন। তেতমুখে বললেন, না কেন? নিজের বরের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? অনন্ত যে রাতে বেশিরভাগই বাসায় ফেরেন না তা কিন্তু আমার চোখে এড়াই না। কেমন বউ তুমি যে বরকে বাড়িতে আটকে রাখতে পারো না? আমার ছেলে তো আগে এমন ছিল না, বিয়ের পরপরই এমন পরিবর্তন কেন? নিশ্চয়ই তোমার সাথে কিছু হয়েছে। কি হয়েছে? কি হয়নি তা আমি জানতে চাই না। আমার কি হয়েছে? আমার ছেলেকে বাড়িতে আটকানোর দায়িত্ব তোমার। এরপর এমন কিছু দেখলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। নীরা দীর্ঘশ্বাস ফেলল। কোনোরূপ জবাব না দিয়ে চুলোর আঁচ কমালো। বারান্দা থেকে ঝমঝম বৃষ্টির শব্দ আসতেই ছাদের কাপড়ের কথা মনে পড়লো নীরার। রান্নাঘর থেকে বেরিয়ে ছাদের দিকে দৌড়ালো সে। ততক্ষণে শুকনো জামাকাপড় ভিজে একাকার। সবগুলো কাপড় তুলে নিয়ে নামতে নামতে নিজেও খানিকটা ভিজে গেল নীরা। দরজার কাছাকাছি আসতেই মুখোমুখি এসে দাঁড়ালো প্রিয় একটি মুখ। শ্যামলা মুখটি বৃষ্টির জলে ভেজা। কপালে পড়ে থাকা চুলগুলো থেকে টুপটুপ করে পড়ছে ফোঁটা ফোঁটা জল। ভাঁজ করা কপালটির ঠিক নিচে লেপ্টে আছে জোড়া ভুরু। বিস্মিত চোখ দুটো নীরার মুখে স্থির। অনন্ত চাহনিতে ভেতরটা ধুক করে উঠল নীরার। অদ্ভুত এক ভালো লাগার আবেশিত হলো মন।
কয়েক সেকেন্ডে নীরার দিকে চেয়ে থেকে খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজায় নব ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল অনন্ত। নীরাও ঢুকলো তার পিছু পিছু। শুকনো কাপড় ভিজিয়ে ফেলার দায়ে শাশুড়ির কাছে বেশ খানিকটা বকাও শুনল সে। তবুও নীরার মন ফুরফুরে। শাশুড়ির বকাঝোকাও যেন মিষ্টি লাগছে আজ। নীরাকে ভার্সিটি দিয়ে আসার দায়িত্ব খুব নিষ্ঠার সাথে পালন করলেও রাতের বেলা তার দেখা মেলাটা হয়ে উঠেছে অমাবস্যার চাঁদের মতোই অসম্ভব। সপ্তাহে 2 থেকে 3 দিন বেশি তাকে বাড়িতে পাওয়া যায় না বললেই চলে। আর যে কদিন থাকে সে কদিনও গম্ভীর রাত পর্যন্তই বই নিয়ে বসে থাকে অনন্ত। বিছানায় আদেও গা এলাই কিনা সন্দেহ। নীরা 1 কাপ চা নিয়ে ঘরে ফিরল। অনন্ত ততক্ষণে বিছানায় গা এলিয়েছে। কপালের উপর ডান হাতটা তুলে দিয়ে লম্বালম্বিভাবে শুয়ে আছে। শার্ট পাল্টে গিয়ে টি-শার্ট জড়িয়েছে, পরনে কালো ট্রাউজার। নীরা চায়ের কাপটা টেবিলের উপর রেখে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল। অনন্তকে ডাকবে কিনা ডাকবে না তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল। আর ডাকতে যদি হয় তাহলে কি বলে ডাকবে? তুমি নাকি তুই? নীরা অসহায় চোখে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ জল্পনা কল্পনা করার পর ঠান্ডা হাতটা অনন্তর কপালের একাংশে ছোঁয়ালো নীরা। অনন্ত তো এসবে ঘুমোই না। জ্বর হলো না তো আবার? নীরার ছোঁয়া পেয়েই যন্ত্রের মতো 2 চোখ মেলে তাকালো অনন্ত। কপালে হালকা ভাঁজ, ঘুমো ঘুমো চোখ দুটোতে একঝাঁক প্রশ্ন। নীরার সাথে সাথেই হাত সরিয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। হৃৎপিণ্ডের ভয়ানক আন্দোলনের হঠাৎই উপলব্ধি করলো অনন্তকে সে ভয় পাচ্ছে বিয়ের প্রথম দিন থেকেই। কিন্তু কেন? অনন্ত তো কখনো খারাপ ব্যবহার করেনি, চোখ রাঙায়নি, তবে ভয় কেন? স্বামী বলে তার জীবনটা এখন এই মানুষটাকে ঘিরে আবর্তিত বলে? অনন্তকে স্থির চেয়ে থাকতে দেখে ঢোক গিলল নীরা। অস্বস্তি নিয়ে বলল, চা এনেছিলাম। অনন্ত চোখ ফিরিয়ে পাশের টেবিলে তাকালো। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, এখন চা খাবো না, বাইরে খেয়েছি। কতটুকু বলেই চোখ বন্ধ করলো অনন্ত। নীরা আগের মতোই চুপ করে দাঁড়িয়ে রইল। অনন্তর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলা যেতে পারে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর চোখ বন্ধ রেখেই বলে উঠল অনন্ত, ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকার মানে কি? অনন্ত কথায় পিঠে কথা বলতে এগিয়ে থেমে গেল নীরা। বুকের ভিতর তরল অনুভূতির প্রলেপ নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। বুকের ভিতর টলটলে খুশি যেন ডানা মেলেছে আজ। অনন্ত তবে একটু হলেও তাকে খেয়াল করেছে। আপনি আসবেন কি আসবেন না? মাঝরাতে নম্রতার এমন অদ্ভুত বায়নাই শুনে হতভম্ব হয়ে গেল আরফান। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছাদের আলোটা জ্বালিয়ে রাখায় বৃষ্টির পানিতে চকচক করছে বেলি ফুলের গা। ছাদে ঘিরে থাকা বেলি ফুলের ডালপালাগুলো অল্প অল্প দুলছে। ছাদের পাতা টনে নিত্যরঙ্গ ঝপঝপে বৃষ্টির শব্দে তলা লেগে যাচ্ছে কান। বারান্দার এক কোণে বান্ধবী খেঁচাই শ্যামা শ্যামা করে ডাক পড়তে হৃষ্টপুষ্ট এক টিয়া। দেখে ফিরে শ্যামলতাকে না পেয়ে যখন পাগল প্রায় অবস্থা, ঠিক তখনই এই টিয়াকে কিনে এনেছিল আরফান। অনেক বছর আগে কোনো এক আবেগময় চিঠিতে নম্রতা লিখেছিল তার ইচ্ছের কথা। বহু বায়নায় পয়সা সাজিয়ে পাঠিয়েছিলেন তার প্রিয়র নামে। তারই মধ্যে একটি বায়না ছিল, পোষা একটা টিয়া থাকবে আমাদের ছোট্ট ঘরে, আরও ছোট্ট ঘর থাকবে, ব্যাস আর কি চাই? এরপরও টিয়া পাখি না কিনে পারে নাকি আরফান? টিয়া পাখিটির খুব সুন্দর নামও রেখেছে আরফান। আরফানের ভাবনার মাঝে আবারও একই প্রশ্ন করলো নম্রতা। আরফান বারান্দা থেকে সরে এসে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন আজকাল। জ্বালাচ্ছি? আচ্ছা বেশ, এখন থেকে আর জ্বালাবো না। 2 দিন বাদে বিয়ে শাদি করে যখন আপনারই হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হয়ে যাব, তখন বুঝবেন আমার বাচ্চা হওয়ার সাথে সাথে আপনাকে মামা বলে পরিচয় দেবে। নো চাপ, আপনি হবেন জাতীয় মামা। নম্রতার কথাই হেসে ফেললো আরফান। আরফানের হাসি যেন আগুনে ঘিয়ের কাজ করলো। নম্রতা আগ্নেয়গিরির মতো জ্বলে উঠে বলল, হাসবেন না, আমি হাসার মতো কিছুই বলিনি, আই এম সিরিয়াস। আরফান এবার শব্দ করে হাসলো। হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, আচ্ছা আচ্ছা, কিসের আচ্ছা? আপনার কি ধারণা বিয়ে করা এত সহজ? আপনাকে যে বিয়ে করতে আসবে তাকে বিনা জঞ্জাটে আইসিইউতে ভর্তি করে দেব। আমার জিনিসে আমার অধিকার। আরফানের উত্তরে কিছুটা খুশি হলেও প্রকাশ করলো না নম্রতা। ফুঁসে উঠে বলল, জিনিস? আমি মোটেও কোনো জিনিস নয়। আমি অবশ্যই বিয়ে করব,
এমন ডেলিভারির জন্য অতি শীঘ্রই আপনার হসপিটালের সিজারিয়ান সেকশনে ভর্তি হব। ডিসিশন ফাইনাল। যে ভদ্রলোক আমার বাবার সাথে দেখা করতে আসা নিয়ে টালবাহানা করে সেই ব্যক্তির ব্যক্তিগত জিনিস হওয়ার প্রশ্ন আসে না। নো নেভার। আরফান হাসল। ঘড়িটা এক নজরে দেখে নিয়ে লাইন অফ করে বিছানায় গা এলান। দুষ্টুমি করে বলল, আমি কখনো বললাম আপনি বিয়ে করবেন না নম্রতা? আপনি অবশ্যই বিয়ে করবেন, আমার হসপিটালের সিজারিয়ান সেকশনে ভর্তিও হবেন এবং সেই সকল কিছুর পিছনে এক এবং মূলীভূত কারণ থাকবে। আরফান আলম নিষ্প্রভ। আপনার ডেলিভারির দায়িত্বও তার, হসপিটালের ফি ভরার দায়িত্বও তাই, আপনার বাচ্চাকে পিতৃ পরিচয় দেওয়ার দায়িত্বও তার। ও হ্যাঁ, আমার বাবাকে নানা বানানোর দায়িত্বও তার। বাচ্চার নানার সাথে দেখানো না হয় তখনই হবে, চিন্তা কি, নো চাপ। শেষ কথাটা নম্রতার মতো করে বলল আরফান। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, আপনাকে আমি খুন করে ফেলবো ডক্টর। আরফান ঠোঁট টিপে বলল, আহ, সে তো অনেক আগেই করেছেন। চিঠির ছুরিতে খুন, এবার আপনার শাস্তির পালা। যাবজ্জীবন কারাদণ্ড, দণ্ডিত হওয়ার জন্য প্রস্তুত হন মিস নিমপাতা। নম্রতা কিছুক্ষণ ফুসফাস করে নিয়ে এলো এক সময় হতাশ কণ্ঠে বলল, বাবা আপনাকে আসতে বলেছে নিষ্প্রভ, আপনার সাথে পরিচিত হতে চায়। আপনার বাবার সাথে আমার পরিচয়ের কিছু বাকি আছে নাকি নম্রতা? শুরু থেকেই ধরা খাচ্ছি আর পরিচিত হচ্ছি। প্রথমবার ফোনে, দ্বিতীয়বার আপনার বাড়ির সামনে, তৃতীয়বার আমার চেম্বারে এসে আমাকেই ভেলকি দেখিয়ে গেলেন। এরপরও পরিচয়ের কিছু বাকি আছে? সেদিন ফোন ধরেই যদি চুমু দিয়ে দিতাম তখন কি হতো? প্রেমিকার চুমু ডিরেক্ট শ্বশুরের গালে। মাই গড! আরফানের কথাই ধরনে হাসি পেয়ে গেল নম্রতার। মুখ টিপে হেসে বলল, আজ আপনি খুব বেসামাল কথা বলছেন ডক্টর। না বলে যাব কোথায়? এমনিতেই মাঝরাত, বাইরে তুমুল বর্ষণ, বাতাসে বেলি ফুলের তীব্র সুগন্ধ, ফোনের ওপাশে আপনি। অনুভূতির জ্বালাপোড়ানে ডাক্তার নিজেই রোগী হয়ে যাচ্ছে আজ। বেসামাল না হয়ে তো উপায় নেই। শ্যামলতা, চিকিৎসা না করলে এই ডাক্তার নির্ঘাত মৃত্যু। নম্রতা উত্তর না দিয়ে চুপ করে রইল। আরফান একটু থেমে খুব অন্যরকম কণ্ঠে বলল, নম্রতা, একটা গান শোনাবেন প্লিজ? নম্রতা আবারও চুপ। কিছুক্ষণ নিশ্চুপ নিঃশ্বাস বিনিময়ের পর বৃষ্টি শব্দ ছাপিয়ে ক্ষীণ কণ্ঠে গেয়ে উঠল নম্রতা। এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে, ভয়ে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এটা অ্যাকচুয়ালি একটা গান ছিল, আমি কবিতা বানিয়ে দিয়েছি, সো সরি এর জন্য। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 46। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।